সবাইকে স্বাগত নিউজ 24 এর সন্ধ্যা ৭টার সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। ডিজিটাল প্রতারণার ভয়ঙ্কর ফাঁদে প্রতি বছর দেশে সর্বস্ব হারাচ্ছে কমপক্ষে ৫০,০০০ মানুষ। চাকুরি, ব্যবসা, অপহরণ, অর্থ লেনদেন সব ক্ষেত্রেই ডিজিটাল ফাঁদ প্রতারণায় হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার কোটি টাকা। ফাঁদে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চাকুরিজীবী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তারাও। দেশজুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে চলতি বছরে গ্রেফতার হয়েছে ৫,০০০-এর বেশি প্রতারক। এই সময়ে শুধু সিআইটি প্রতারণার মামলা করেছে ১৮০০। বিশ্লেষকরা বলছেন, প্রতারণা ঠেকাতে সমাজের ভেতরেই বাড়াতে হবে সচেতনতা। বাকিটা দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। অনলাইন ভিত্তিক ট্রিপল-এম কোম্পানির প্রতারণায় টাকা হারিয়ে এখন পথে বসেছে নিঃস্ব এসব মানুষ। প্রযুক্তির ডিজিটাল ছোঁয়াকে কাজে লাগিয়ে নিত্য নতুন হাজারো প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে প্রতারক চক্র। সুকৌশলে হাতিয়ে নিচ্ছে লাখ থেকে কোটি টাকা। কি করতেছো তুমি? ৫০,০০০ টাকা দিয়ে দাও। এক ভাই তোমার ফোন দিছিল, আর ৫০,০০০ টাকা দিয়ে দাও, আমারে ছাইরা দিব। হ্যালো, কি কইছে শুনছেন? আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনি দোকানে যাই আমার একটা ফোন দিয়েন, আমি বিকাশ নাম্বারটা দিমুনি আপনারে। এই ব্যক্তি ফোনে দ্বৈত চরিত্রে প্রতারণা করেছেন ২৩১ জনের সঙ্গে। আমি আল্লাহ পাকের এক পাক পবিত্র ওলি আউলিয়ার মাজার শরীফ থেকে কথা বলছি। মানুষ হয়ে অভিনব জিনের বাদশা কণ্ঠে প্রতারণা চলছে যুবকদের বেকারত্বের সুযোগ নিয়ে। চাকরি দিতে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। ওরা বলছে ওরাদের নাকি ৩০,০০০ টাকার মতন ওরা নিছে। এছাড়া ফেসবুকে বিদেশি নারী সেজে করেছেন ভয়ঙ্কর প্রতারণা। উপহার পাঠানোর নামে ফাঁদ পেতে আফ্রিকান এক চক্র নেমেছে ভয়ানক প্রতারণায়। এদেরই অর্ধশতাধিককে গ্রেফতারও করেছে সিআইডি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এবছরই গ্রেপ্তার হয়েছে ৫,০০০-এর বেশি প্রতারক। আর গত ৪ বছরে ৩৬২টি অভিযানে প্রায় ৫,৫০০ মামলা হয়েছে। এই ধরনের অপরাধগুলোর সাথে এক ধরনের রাজনৈতিক আঘাত থাকে। আইনের ফাঁকফোকর দিয়ে এবং রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এই অপরাধগুলো করে যাচ্ছে। টিআইবি বলছে, প্রতারণা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকতে হবে রাজনৈতিক সদিচ্ছাও। দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা সেটি কিন্তু ঘটে গেছে সেটা বলা যাবে না, বরং ঘটতে দেয়া হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা আমি যদি ধরে নেই অবশ্যই রয়েছে, কিন্তু সেটি বাস্তবায়নের যাদের উপর দায়িত্ব সেই পর্যায়গুলিতে কিন্তু রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি প্রয়োগের ক্ষেত্রে শুধুমাত্র চুনোপুটি টানা হেঁচড়া হয়। সেটি বাস্তবে যারা রুই কাতলা রাঘব তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যান। একই সাথে প্রতারণা বন্ধে জনসাধারণকেও আরও বেশি সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাগেরহাটে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত আব্দুল মান্নান সরদারের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। মাত্র ৭ কার্যদিবসের মধ্যে এই রায় ঘোষণা করা হয়। সময়ের হিসেবে একে মাইল ফলক বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আর আসামির যাবজ্জীবন কারাদণ্ডে খুশি বাগেরহাটের নারী অধিকার কর্মীরা। সোমবার দুপুরে এই নজির স্থাপন করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নূরে আলম। শেখ আহসানুল করিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল ৩ অক্টোবর বাগেরহাটের মোংলায় আব্দুল মান্নান মামার আশ্রয়ে থাকা ৭ বছরের এতিম শিশুকে ধর্ষণ করে। এরপর ১১ অক্টোবর ১৬ জনকে সাক্ষী রেখে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। বাগেরহাটের জুডিশিয়াল আদালত স্পর্শকাতর বিবেচনায় মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর পর ১২ অক্টোবর চার্জ গঠন করেন ট্রাইব্যুনালের ২ নম্বর আদালত। এরপর ১৩ অক্টোবর ১৬ জন সাক্ষী এবং পরদিন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়া হয়। ১৫ অক্টোবর সাফাই সাক্ষী দেন আসামি আব্দুল মান্নান। রোববার দুপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক হয়। এ সময় আসামির যৌন অক্ষমতার দাবি করা হয়। আদালতের নির্দেশে সেদিনই পরীক্ষা করে বিকেলে আব্দুল মান্নানের সক্ষমতার সনদ দেন চিকিৎসক। এরপর রায়ের দিন ধার্য করা হয় সোমবার। যদি প্রশাসন সদিচ্ছা থাকে, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে প্রশাসন পারে না এমন কোনো জিনিস নাই। আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য জাতীয়ভাবে একটা মাইল ফলক। বাংলাদেশে মনে হয় ইতিহাসই তো সৃষ্টি হবে এত দ্রুততম সময়ের মধ্যে মামলার রায় ঘোষণা হচ্ছে। যাবজ্জীবন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আমি সন্তুষ্ট না, আমরা মহামান্য হাইকোর্টে আমরা আপিল করব। ধর্ষণ মামলার দ্রুত রায়ে আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে মনে করেন আইন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
অভিযোগ গঠনের এক সপ্তাহেই ধর্ষণ মামলার রায়কে বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতার অবসান হিসেবে দেখছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা AM আমিন উদ্দিন। জানান, ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান রেখে অধ্যাদেশ জারির আগেই অপরাধ সংগঠিত হয় এই রায়ের মৃত্যুদণ্ড দিতে পারেননি বিচারক। তবে তাড়াহুড়ো করে রায় দিলে উভয় পক্ষের ক্ষেত্রে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা থাকে বলে মনে করেন সংবিধান বিশ্লেষক ডক্টর শাহদিন মালিক। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। বাগেরহাটের মংলায় 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ গঠনের 7 কার্যদিবসে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এ রায় দেন। এ রায়ে প্রশ্ন উঠেছে, ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান করা হলেও কেন এ রায়ে তা প্রতিফলন হয়নি। এই আইনটা যেদিন গেজেটে প্রকাশিত হয়েছে সেদিন থেকে এই আইনটা কার্যকর, তার আগের সময় কার্যকর না, এবং এর পরের থেকে যারা অপরাধ করবে তাদের জন্য এটা কার্যকর হবে। সংবিধানের আর্টিকেল 35-এ দেখবেন যে প্রচলিত যে অপরাধ সংগঠনের সময়ে প্রচলিত আইনের চেয়ে অধিক কোনো শাস্তি দেওয়া যাবে না। এ রায়ের ফলে দেশের বিচার ব্যবস্থায় যে দীর্ঘসূত্রিতা তার অবসান হতে যাচ্ছে বলেও মনে করছেন অ্যাটর্নি জেনারেল। দ্রুততম সময়ে বিচার শেষ হওয়ার প্রেক্ষিতে এখন থেকে যারা মানে এই ধরনের অপরাধী তাদেরকে একটা বার্তা যাবে যে এখন আদালত দ্রুততম সময় মামলা শেষ করছেন। তবে সংবিধান বিশ্লেষক ডক্টর শাহদিন মালিক মনে করেন, তাড়াহুড়া করে বিচার করলে অপরাধ বন্ধ বা ন্যায় বিচার হয় না। অপরাধ যত বড়ই হোক না কেন সবার আইনি সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। তাড়াহুড়া করে বিচার করলে ন্যায় বিচারকে কবর দেওয়া হয়। অর্থাৎ বিচারে বিলম্বও করা যাবে না, তাড়াহুড়াও করা যাবে না। এই যে মানে অল্প কয়েকদিন যে বিচার করে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আমার আশঙ্কা হাইকোর্টে এসে যে সাজা পেয়েছে সে যদি এই যুক্তিটা তুলে ধরে এই 6 দিনের বিচারে আমি আত্মপক্ষ সমর্থনে যথেষ্ট সুযোগ পাই নাই, আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, তাহলে আমি আশঙ্কা করি একজন আইনজীবী হিসাবে যে তার খালাস পাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে। স্পর্শকাতর এক ফৌজদারি মামলায় এত কম সময়ে বিচার কাজ শেষ করার নজির বাংলাদেশে এটাই প্রথম। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এদিকে জয়পুরহাটে 4 শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক মাদ্রাসা শিক্ষক আব্দুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলে পুলিশ। এর আগে রোববার সন্ধ্যায় জয়পুরহাট সদরের মুজাহিদপুর থেকে ওই শিক্ষককে আটক করা হয়। পুলিশ জানায়, রোববার সকালে ওই 4 শিশু মাদ্রাসায় যায় ধর্মীয় শিক্ষার জন্য। সেখানে নিজ ঘরে ডেকে নিয়ে তাদের যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ। পরে শিশুদের চিৎকারে এগিয়ে আসে স্থানীয়রা। এ ঘটনায় সেদিন সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন এক অভিভাবক। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রশিদ দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবক হত্যার ঘটনায় আদালতে সাক্ষী দিয়েছেন প্রত্যক্ষদর্শী 3 পুলিশ কনস্টেবল শামীম, সাইদুল ও দেলোয়ার। সোমবার বিকেলে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান 164 ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন। এই 3 কনস্টেবলের কাউকেই বরখাস্ত কিংবা প্রত্যাহার করা হয়নি। গেল 11 অক্টোবর রাতে বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে মৃত্যু হয় রায়হান উদ্দিনের। ওই ঘটনায় পরদিন বরখাস্ত হন ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভুইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস। এছাড়াও প্রত্যাহার করা হয় ASI আশেদ এলাহি, কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেনকে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিষয় মাথায় রেখে জনগণের সুরক্ষায় মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক থেকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। আর মাস্ক পরা বাধ্যতামূলক করতে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তানজিন মেহেদি জানাচ্ছেন বিস্তারিত। করোনার বর্তমান চিত্র কিছুটা আশা জাগা নেওয়া হলেও আক্রান্তের সংখ্যা কম নয়। 8 মাসে সংক্রমিত হয়েছেন প্রায় 1,04,000 মানুষ, মারা গেছেন 5,500-এরও বেশি। এমন বাস্তবতায় করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে বেশ সতর্ক অবস্থানে সরকার।
সোমবার মন্ত্রিসভা বৈঠকে জনগণের সুরক্ষায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে জানালেন মন্ত্রিপরিষদ সচিব, আমাদের প্রথমে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হলো আমরা যেন সবাই রেগুলারলি মাস্ক ইউজ করি যখন বাইরে আসি। যেভাবে আপনার যতটুকু সম্ভব মানুষকে সব জায়গা থেকে আপনার রিকোয়েস্ট করে, মোটিভেট করে বা ফোর্স যদি করতে হয়, আইন প্রয়োগ করতে গেলে আইনও প্রয়োগ করবে। ঢাকা অস্ট্রিয়া সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে এয়ার সার্ভিস চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ স্থাপিত হলে ব্যবসা বাণিজ্য, শ্রমবাজার, শিল্প, স্বাস্থ্য খাত ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। একই সাথে ইউরোপীয় অন্যান্য দেশের সাথে বিমান যোগাযোগ সহজতর হবে। এর আগে সচিবালয়ে শুরু হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত পর্যালোচনায় ত্রৈমাসিক প্রতিবেদন তুলে ধরা হয়। গেলবারের চেয়ে কাজের অগ্রগতি কিছুটা কম হলেও কোভিডের ক্ষতি পুষিয়ে নিতে কাজ চলছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। এবারে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 21 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 1637 জন। সোমবার নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা 3,90,206 জন এবং প্রাণহানি 5,681 জনে দাঁড়ালো। গেল 24 ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,627 জন রোগী সুস্থ হয়েছেন। মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে 3,05,599 জন হয়েছে। বিশ্বব্যাপী আবারও আঘাত হেনাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। আর জীবন ও জীবিকা দুটির জন্যই এখন বড় প্রশ্ন, কবে আসছে ভ্যাকসিন। এই মুহূর্তে অন্তত 10টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। তবে এগিয়ে রয়েছে অক্সফোর্ড, মডার্না এবং চীনা সংস্থা সিনোভ্যাকের করোনা টিকা। নভেম্বর থেকে মার্চের মধ্যে অন্তত 2টি টিকা বাজারে আসার ইঙ্গিত মিলেছে। আর ভ্যাকসিন উদ্ভাবক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নামও। মাসুদ জানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বর্তমানে বিশ্বব্যাপী 40টি টিকা ক্লিনিক্যাল ট্রায়াল বা মানব শরীরে পরীক্ষা চলছে। এর মধ্যে অন্তত 10টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। মহামারীর শুরুর দিক থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা নিয়ে সবচেয়ে বেশি প্রত্যাশা তৈরি হয়। বর্তমানে যার চূড়ান্ত ধাপের পরীক্ষা চলছে। ভ্যাকসিনটি চলতি বছরের শেষ দিকে স্বাস্থ্য নিয়ন্ত্রকদের সবুজ সংকেত পেতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ঔষধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনিকার তৈরি টিকা বানাচ্ছে ভারত। সবুজ সংকেত পেলে আগামী মার্চেই দেশে করোনা টিকা এসে যাবে। যে কয়টি দেশ টিকা তৈরিতে এগিয়ে রয়েছে তার মধ্যে অন্যতম চীন। চীনা সংস্থা সিনোভ্যাক এর বানানো টিকা ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও চীনের তৈরি 4টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। কোভিড-19 রোধে পরীক্ষামূলক টিকার ইতিবাচক ফল পাওয়ার কথা জানিয়েছে মার্কিন কোম্পানি ফাইজার, মডার্না এবং জার্মান কোম্পানি বায়োএনটেক। এরই মধ্যে স্পুটনিক 5 নামক ওই টিকার 120 কোটি ডোজের আগাম বুকিং দিয়েছে অন্তত 10টি দেশ। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন নিয়ে কাজ চললেও এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় ঢুকেছে 137টির নাম। বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করা 3টি ভ্যাকসিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্লোব বায়োটেক বলছে এই ভ্যাকসিনের একটি ক্যান্ডিডেটের প্রি ক্লিনিক্যাল ট্রায়াল এরই মাঝে সফলভাবে সম্পন্ন হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। ডিসেম্বরে কাউন্সিল করবে গণফোরামের ভেঙে যাওয়া 2 অংশই। ডক্টর কামাল হোসেনকে সভাপতি পদ থেকে বাদ দিয়ে তরুণ নেতৃত্বে আনার সিদ্ধান্ত নিয়েছে মোস্তফা মোহসেন মন্টু ও আবু সাইদরা। আর বহিষ্কৃতদের কাউন্সিলের কোনো বৈধতা নেই বলছেন ডক্টর কামাল হোসেন নেতৃত্বাধীন অংশ। এই অংশের নেতা ডক্টর রেজা কিবরিয়া নিউজ 24-কে জানিয়েছেন, মন্টু সহ বহিষ্কৃতরা নানাভাবে জাতীয় নির্বাচনেও দলকে বিভ্রান্ত করেছে। মারুফা রহমানের প্রতিবেদনে বিস্তারিত। গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোস্তফা মহসিন মন্টু ও আবু সাইদ সহ 8 জনকে বহিষ্কার করেছে গণফোরামের কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশ। এ প্রসঙ্গে মোস্তফা মহসিন মন্টু বলেন, তারা এরই মধ্যে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন। আগামী নেতৃত্ব তারা তরুণদের হাতে তুলে দিতেই ডিসেম্বরে আলাদা কাউন্সিল করবেন। ওনারা যে কাজটা করেছে এই কাজটা খুবই অনৈতিক। আর ডক্টর কামাল হোসেন সাহেবের কথা আমরা বলেছিলাম যে উনি যেহেতু প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছেন তা আমরা সম্মানেই রাখবো। তো উনি যদি
কোনো বিভ্রান্তমূলক কিছুতে উনি চলে যান, তাহলে আগামী সম্মেলনেই আমরা তার ব্যাপারে সিদ্ধান্তটা নিই। আমরা নতুন নেতৃত্ব চাই, কারণ 27 বছর একটা লোক একটা দলের সভাপতি থাকতে পারে না। এদিকে কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেছেন, বহিষ্কৃতদের কাউন্সিল করার কোনো এখতিয়ার নেই। দলের নেতাকর্মীরা আর তাদের চায়না দাবি করে জানান, গণফোরাম আগামী 12 ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। ওটা কাউন্সিল না, ওটা কোনো কাউন্সিল না। ওটা সাধারণ সম্পাদক সভাপতির অনুমতি নিয়ে কাউন্সিল রাখতে পারে। ওদের একটা কথিত একটা মিটিং হচ্ছে, কালো একটা হাত আমাদের দল থেকে আমরা উঠিয়ে নিতে পেরেছি। দলের সবাই খুবই সন্তুষ্ট, খুব খুশি। ডক্টর কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরাম সারা দেশে নেতাকর্মীদের কাছে যাচ্ছে এবং নতুন ধারার রাজনীতি করার কথা ভাবছে বলেও জানান রেজা কিবরিয়া। দেখেন, নির্বাচনের সময় এক প্রার্থীকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সরকারের ছত্রছায়ায় দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পতনে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান করে সারা দেশের জেলা শহরে বিক্ষোভ করেছে দলটি। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা 5 ও নওগাঁ 6 সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে এই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। ঢাকায় মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে সমাবেশ হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পৃথিবীর মানুষ বলেছে যে বাংলাদেশে জনগণের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার নেই। এখানে নির্বাচন সুষ্ঠু হয় না। আমরা প্রশ্ন অনেকে করে তাহলে নির্বাচন তো যান কেন? আমরা নির্বাচনে গিয়ে প্রমাণ করতে চাই যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সরকার দলীয়দের ছত্রছায়ায় দেশে ধর্ষণের মতো অপরাধ বেড়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। মা বোনেরা কোনকে নিরাপদে চলাফেরা করতে পারে না। ধর্ষণের মহোৎসব শুরু হয়েছে বাংলাদেশে এবং তার জন্য দায়ীকে এই সরকারের ব্যর্থতা। ঢাকার বাইরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, নাটোর, বগুড়া সহ অন্যান্য জেলা শহরেও। এসব সমাবেশ থেকে ভোটের ফল বাতিলের দাবি জানান বিএনপি নেতারা। একই ইস্যুতে মঙ্গলবার সারা দেশে থানা ও উপজেলা পর্যায়েও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সাম্প্রতিককালে উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুটছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এই মন্তব্য করেন তিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার নিরলস কাজ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, এখন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করা হচ্ছে জনগণকেও। শীতকালের উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ে যাচ্ছে। স্পষ্ট কোনো অভিযোগ নয়, বরাবরের মতো ঢালাও অভিযোগ করে যাচ্ছে। সন্ধ্যা সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলার সমর্থনে আবেদন পেশ করবেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সরকারের নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে তার সরকারের এই অঙ্গীকারের কথা উল্লেখ করেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এর আগে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ও ডক্টর মোমেনের কাছে তার দেশের পররাষ্ট্রমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করেন। এদিকে 1 লাখ রোহিঙ্গার সাময়িক জীবিকা নির্বাহের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ভাসানচরে। চরের মাটিতে পরীক্ষামূলকভাবে ধান ও শাকসবজি চাষ এবং পশু পাখি পালনে দারুণ সফলতা পেয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এমনকি স্থানীয় জনগোষ্ঠীও জীবিকা নির্বাহের বিপুল সম্ভাবনা দেখছেন নতুন এই চরে। ভাসানচর নিয়ে শেখ জালালের ক্যামেরায় লাকনা জিসমিন সোমার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব।
সাত সকালে আড়মোড়া ভেঙে সবুজ প্রান্তরে ছোটে ভেড়ার পাল। দুদিন আগেও দলবলে এতটা ভারী ছিল না তারা। সামান্য পরিচর্যায় অল্প দিনেই প্রজনন বেড়েছে ভেড়ার। ভাসানচরের মাটিতে অন্তত 1 লাখ রোহিঙ্গার সাময়িক জীবিকা নির্বাহের এমন নানা রকম পথ বের করেছে সরকার। রাখাইনে রোহিঙ্গাদের জীবন জীবিকার অন্যতম উৎস ছিল কৃষি, আর সে বিষয়টি মাথায় রেখেই এখানে ফসল উৎপাদন থেকে শুরু করে পশু পাখি পালন সহ আরও নানা রকম অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে রোহিঙ্গাদের সম্পৃক্ত করতে এবং স্বনির্ভর করে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা রেখেছে এখানকার প্রকল্প পরিচালক। আমরা গত 2 বছরে পরীক্ষামূলকভাবে আমাদের যেটা দেখেছি যে ভেড়া চাষ করা এখানে, তারপর কৃষির মধ্যে আপনার ধরেন সবজি চাষ, তারপরে কলা, কচু, বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হচ্ছে। নোনা জল টপকে গেল 2 বছর মিষ্টি পানির সরবরাহ ঘটেছে ভাসানচরে। পুকুরগুলোতে তপ্ত দুপুরে রাজত্ব করছে রাজহাঁসের দল। মাছ চাষের জন্য একটি বড় 2টি মাঝারি আকৃতির সুপেয় পানির লেক ছাড়াও পর্যাপ্ত সংখ্যক জলাধার তৈরি করা হয়েছে। শাকসবজি চাষের পাশাপাশি কবুতর ও মুরগি পালনে দারুণ সাফল্য পেয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পরিকল্পনা করছেন অব্যবহৃত 918 একর জমিতে বন ও ফলের গাছ রোপণের। আছে ক্ষুদ্র ও কুটির শিল্পের মতো অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে তোলারও ইচ্ছা। ভাসানচর জেগে ওঠার শুরুর দিকেই পার্শ্ববর্তী চর সন্দ্বীপ থেকে মহিষ চরাতে আসতেন স্থানীয়রা। প্রাকৃতিকভাবে এসব পশুর খাবারের পর্যাপ্ত সংস্থান থাকায় এখনও এই চরটিতে প্রায় 6000 মহিষ চরান স্থানীয় চরাঞ্চলবাসী। এখানে ভিতরে রামাল গাছ লাগাইতে পারবো, কাজ করতে সবকিছু করে খেতে পারবো। শাক সবজি যে কোনো সার যখন দান মান সবকিছু এখানে ভালো হয়। রোহিঙ্গাদের সাময়িকভাবে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি এই চর ঘিরে জীবিকা নির্বাহের এক নতুন সম্ভাবনা দেখছেন পার্শ্ববর্তী চরাঞ্চলের মানুষ। লাকমিলা জেসমিন সোমা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী। করোনা প্রেক্ষাপটে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অনলাইন পরীক্ষা দেশেও সম্ভব কিনা তা যাচাইয়ের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো। কারণ পরীক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করার বিষয়ে সম্মত হয়েছেন উপাচার্যরা। ইউজিসি বলছে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সজল দাসের রিপোর্টে বিস্তারিত। পরীক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়, এই সিদ্ধান্তে একমত উপাচার্যরা। কিন্তু কিভাবে নেওয়া হবে সেই পরীক্ষা? শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইসের প্রয়োজন হবে, যে অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইসে মিনিমাম একটি ক্যামেরা থাকতে হবে এবং রেকর্ডিং ডিভাইস থাকতে হবে। ফেস টু ফেস পরীক্ষাতেও যদি নকল করা যায়, এখানে নকল করার কোনো সুযোগ থাকবে না। কেন থাকবে না? ইন্টারন্যাশনাল প্রক্টরড সফটওয়্যারগুলো আপনার 3টা বিবেচনায় কাজ করে। একটা হচ্ছে তার ছবি নিচ্ছি আমরা কন্টিনিউয়াসলি, তার ভিডিও রেকর্ড করছি আমরা কন্টিনিউয়াসলি, এবং তার অডিও নিচ্ছি কন্টিনিউয়াসলি। এবং ওই ডিভাইসটা তখন ওই সফটওয়্যারের কন্ট্রোলে থাকবে। সে ওই ডিভাইসটা দিয়ে, সেটা ল্যাপটপ হোক আর মোবাইল হোক, অন্য কোনো ব্রাউজার ওপেন করতে পারবে না। যদি এটাতে তারা সন্তোষ প্রকাশ করেন যে না, সফটওয়্যারটাতে রিলায়েবল ওয়েতে, অথেন্টিক এবং ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা পরীক্ষা নিতে পারবো, তখন বিশ্ববিদ্যালয়গুলো তার নিজস্ব যে পরীক্ষাগুলো নিতে পারছে না, যে অনলাইনে ক্লাসের যে পরীক্ষাগুলো নিতে পারছে না, সেই পরীক্ষাগুলো নিয়ে এটাতে একটা অভিজ্ঞতা অর্জন করে তারপর আমরা বৃহত্তর ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষায় যাচাইয়ের পর ভর্তি পরীক্ষায় এই ডিভাইস ব্যবহার করা যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলো। প্রায় সব বিশ্ববিদ্যালয় এটাই চিন্তা যে ভর্তি পরীক্ষা নিতে হবে। আমরা সবাই মোটামুটি কনভিন্স, হ্যাঁ এটা দিয়ে অনলাইনে পরীক্ষা নেওয়া যাবে। কারা কারা ভর্তি পরীক্ষা নিবে, কি হলে ওয়াইটেস কি দিবে, এসএসসি রেজাল্ট নিবে কিনা, এসএসসি রেজাল্টের কত অংশ নিবে, এটা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। করোনা প্রেক্ষাপটে অনলাইন পরীক্ষায় আপত্তি নেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেরও। বিশ্ববিদ্যালয়ের যে পরিষদ আছে সেই পরিষদের বক্তব্য আমাদের কাছে পাঠাবে, পরে আমরা সেই বক্তব্য নিয়ে আমাদের মহামান্য রাষ্ট্র প্রাইম মিনিস্টার থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, প্রধান শিক্ষামন্ত্রী উপমন্ত্রী আমরা বসবো। তবে এই পদ্ধতি নতুন হওয়ায় যাচাই বাছাই শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ইউজিসি। সজল দাস, নিউজ 24, ঢাকা। তৃতীয় শ্রেণী পাস শ্বশুর ও এসএসসি পাস মেয়ের জামাই মিলে পরিচালনা করছিলেন ডেন্টাল ক্লিনিক। শ্বশুর ওষুধের নাম লিখতে পারেন না, তিনি বলেন, আর লেখালেখির কাজ করেন মেয়ের জামাই। এরপর প্রেসক্রিপশনে স্বাক্ষর করেন শ্বশুর। এভাবে গেল মার্চ মাস থেকে ডেন্টাল ক্লিনিক খুলে প্রতারণা করে আসছিলেন শ্বশুর নূর হোসেন ও তার মেয়ের জামাই জাহিদুল ইসলাম। রাজধানীর খিলগাঁও
তিলপাপাড়া এলাকায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করে র্যাব। নূর হোসেনকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জাহিদুল ইসলামকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনের দায়ের করা মামলায় জামিন কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী 12 নভেম্বর মামলার যাবতীয় নথিসহ আদালতে হাজির হতে বলা হয়েছে। এই সংক্রান্ত জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। বিনা দোষে কারাভোগ করা পাটকল শ্রমিক জাহালমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ব্র্যাক ব্যাংক লিমিটেডের পক্ষে আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান এই আবেদন করেন। এর আগে গত 30 সেপ্টেম্বর জাহালমকে আসামি করে ঋণ জালিয়াতির 26 মামলায় জড়ানোয় তাকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। 1 মাসের মধ্যে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষকে জাহালমকে এই টাকা দিতে বলা হয়। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। জো বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্রে চীনের আধিপত্য বাড়বে, পুরো দেশ পরাস্ত হবে করোনা ভাইরাসের কাছে। রোববার নেভাডায় অনুষ্ঠিত এক র্যালিতে এমন অভিযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, ক্ষমতায় গেলে বাইডেন ভাইরাস প্রতিরোধে বিজ্ঞানীদের কথা মতো দেশে লকডাউন জারি করবেন, আর এর মধ্য দিয়ে মার্কিন অর্থনীতি স্থবির হয়ে পড়বে। এদিকে নর্থ ক্যারোলাইনায় অনুষ্ঠিত আরেক র্যালিতে ডেমোক্রেটিক প্রার্থী বাইডেন বলেন, মহামারী মোকাবেলায় ট্রাম্পের ব্যর্থতা মার্কিন অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলেছে। সেই সঙ্গে ডেমোক্রেটিক প্রার্থী অঙ্গীকার করেন, ক্ষমতায় গেলে আফ্রিকান আমেরিকানরা যেন ন্যায় বিচার পায় এবং অধিকার প্রতিষ্ঠা করতে পারে, সে লক্ষ্যে কাজ করবে তার সরকার। সৌদি আরবের সুপ্রিম কোর্ট ও শীর্ষ ধর্মীয় পরিষদে রদবদল করে রোববার কয়েকটি আদেশ জারি করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। আদেশে রাজতন্ত্রের উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিলের নতুন একজন স্পিকার নিয়োগ দেওয়া হয়েছে 2 জন ডেপুটি স্পিকারও, যাদের মধ্যে একজন নারী রয়েছেন। এছাড়াও রোববার কাউন্সিল অফ সিনিয়র স্কলার্সে সংস্কার এনে এর প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লাহ আজিজ আল শেখকে। আর সুপ্রিম কোর্টের প্রধানের দায়িত্বভার দেওয়া হয়েছে খালেদ বিন আবদুল্লাহ আল লুহাইদানকে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। পিপলস লিজিং বন্ধ চায় না আমানতকারীরা। তাদের দাবি প্রতিষ্ঠানটি পুনরায় চালু করে তাদের জমা অর্থ সঠিক নিয়মে ফেরত দেওয়ার। সোমবার রাজধানীর মতিঝিলে নিজেদের জমা 750 কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেন আমানতকারীরা। এ সময় তারা পিপলস লিজিং এর প্রধান কার্যালয় সিটি সেন্টারের সামনে জড়ো হন। পরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের সামনেও বিক্ষোভ করেন ক্ষুব্ধ আমানতকারীরা। তারা প্রতিষ্ঠানটি পুনরায় চালু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছে। অভিযোগ করেন, আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। সংবাদের পর্যায়ে নিয়েছি আরো একটি বিরতি। ফিরছি একটু পর। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের গোটা রাজ্যে দুর্গাপুজো উপলক্ষে নির্মিত সব পূজা মণ্ডপে দর্শক ঢোকায় নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতার হাইকোর্ট। মহামারীর পরিস্থিতিতে আদৌ পূজা করার অনুমতি দেওয়া সঙ্গত কিনা তা নিয়ে হাইকোর্টের মামলা দায়ের করা হয়। সে মামলার রায়ে সোমবার রাজ্যের সব পূজা প্যান্ডেলকে নো এন্ট্রি জোন হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ কিভাবে এবং কতটা মানা হলো তা হলফনামা হিসেবে লক্ষ্মী পূজার পর আদালতকে জানাতে হবে রাজ্যকে। এবার নিউজ 24 স্পোর্টস।
করোনার কারণে স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ গড়াচ্ছে না এবছর। তবে সিসিডিএম এবং ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে জানুয়ারিতে চালু করা যেতে পারে ডিপিএল। এমন আভাস দিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এদিকে বিদেশি ক্রিকেটার ছাড়াই নভেম্বরে 5 দলের টি-20 টুর্নামেন্ট আয়োজনের কথাও ভাবছে বিসিবি। জায়গা কোথায় আছে এটা একটা বড় প্রশ্ন আমাদের জন্য। উই আর ওয়ার্কিং অন ইট। আমরা বিকেএসপির সাথে চেষ্টা করছি যে ওখানে কতজনকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। ক্লাবগুলোকে একটা ট্রেনিং করার সুযোগের ব্যবস্থা করতে হবে, আবার প্লেয়ারগুলোকে একটা করতে হবে। তো জানুয়ারির ফার্স্ট উইক বা আমি যদি ওইভাবে 10 তারিখকে টার্গেট করে চিন্তা করি, এর আগে মনে হয় না পসিবল। আর এর মধ্যে দিয়ে শেষ করছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।